বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মীবৃন্দ ও যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুনুল্লাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি হারুনুল্লাহ ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে ধন্যবাদ জানাই অনলাইন ক্লাসটি পরিচালনা করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই হারুনুল্লাহ ডিগ্রি কলেজের সকল শিক্ষকবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রম করে নিয়মিত অনলাইন ক্লাসে পাঠদান করে চলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং লেখাপড়া করছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, এখন তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও অন্য বন্ধুদের, যাতে অন্য বন্ধুরাও এতে অংশগ্রহণ করতে পারে। আমি আমন্ত্রণ জানাই যারা এবছর এসএসসি পাস করেছো সেই সব নবীন শিক্ষার্থী বন্ধুদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সংযোজন হওয়ার জন্য। এবং আমি আরও আমন্ত্রণ জানাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এইচএসসি প্রোগ্রামে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছেন, তারাও আমাদের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, চলে যায় আজকের পাঠ আমরা শুরু করি। আজকে শ্রেণী একাদশ দ্বাদশ অর্থনীতি প্রথম পত্র, আমার ক্লাস নম্বর হলো 4, অধ্যায় প্রথম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি দেখো তোমরা ধরতে পারো কিনা। যে মনে করো তোমার 1 বিঘা জায়গা আছে, সেই জায়গাতে তুমি ধান উৎপাদন করতে পারো, পাট উৎপাদন করতে পারো, তুমি লিজ দিতে পারো, মাছ চাষ করতে পারো, বিভিন্ন রকম ব্যবহার করতে পারো। এটা একটা নির্বাচন করা একটা সমস্যা। আমি কোনটা করো সেটা একটা সিলেকশন করা একটা সমস্যা। আবার তুমি সিদ্ধান্ত নিলে যে ধান উৎপাদন করবে। এখন ধান উৎপাদন সিদ্ধান্ত নেওয়ার পর আরেকটা সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায় যে তুমি কীভাবে উৎপাদন করবে। তুমি কি শ্রম নিবিড় পদ্ধতিতে করবে না মূলধন নিবিড় পদ্ধতিতে করবে, অর্থাৎ শ্রমিক বেশি অ্যাপ্লাই করবে না যন্ত্রপাতি বেশি অ্যাপ্লাই করে উৎপাদন করবে। তারপর আরেকটা বিষয় তোমার সামনে আসতে পারে হয়তো, যে তুমি যে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে যাচ্ছ, এটা আসলে কাদের জন্য আমি উৎপাদন করতে যাচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচ্য বিষয়টা অনুধাবন করতে পারছি যে বিষয়টা কি হতে পারে বলো তো। বিষয়টা কিন্তু সিম্পল। দেখো, সমস্যার কথা বলা হচ্ছে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আজকের আমাদের পাঠের বিষয় হলো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য হলো কি জানো? অভাব পূরণ করা। আর এই অভাব পূরণ করার জন্য কিন্তু বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হয়। তাহলে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে যেয়ে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যাটাকে বলা হয় অর্থনীতির মৌলিক সমস্যা। তাহলে এটা আমরা নোট করে ফেলি যে অর্থনীতির মৌলিক সমস্যার সংজ্ঞাটা বলতে কী বুঝি, যে সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে যে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাটাকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা অর্থনীতির মৌলিক সমস্যা। আর এই ধারণাটি প্রদান করেন মার্কিন অর্থনীতিবিদ পল এস স্যামুয়েলসন। তিনি মানব সমাজের কেন্দ্রীয় বা মৌলিক সমস্যাকে 3 ভাগে ভাগ করেন। সেই 3 ভাগটা কীরকম সেই বিষয়টা আমরা একটু দেখি। যে তিনি 3টে সমস্যার কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো যে কি উৎপাদন করা হবে। দেখো, অর্থনীতির মৌলিক প্রধান সমস্যা হলো যে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো যে কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। 3 নম্বর সমস্যা হলো কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য দেখো উৎপাদন করা হবে। তাহলে ইংলিশে যদি বলি হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস,
ফ্রম হোম টু প্রডিউস, তার মানে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এইটাই হচ্ছে তোমার অর্থনীতির মৌলিক সমস্যা। এই কেন্দ্রীয় সমস্যাটা উদ্ভাবন করেন মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন। এই বিষয়টা মাথায় রাখবা যে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি, তিনটি, কি উৎপাদন, কিভাবে এবং কার জন্য। তাহলে এই বিষয়টাকে যদি আমরা এভাবে একটি বক্স আকারে দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের হয়তো মনে রাখতে সুবিধা হবে। তাহলে প্রথমটা হলো হট, 2 নম্বরটা হলো হাউ, কিভাবে, 3 নম্বরটা হলো ফর হুম, দেখো তো এভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি যে অর্থনীতির মৌলিক সমস্যাকে আমরা 3 ভাগে ভাগ করে হট, হাউ, ফর হুম, কি, কিভাবে, কার জন্য। তাহলে অর্থনীতির মৌলিক সমস্যাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পেলাম। একটা হলো যে কি উৎপাদন করা হবে, 2 নম্বর কিভাবে করা হবে, 4 নম্বর কার জন্য, 3 নম্বর কার জন্য উৎপাদন করা হবে। চলো যাই এগুলোর আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি। তাহলে 1 নম্বর বিষয়টাকে আমরা এখন দেখব যে হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে। দেখো সম্পদের পরিমাণ সীমিত থাকায় সমাজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব। একদিকে তোমার সম্পদ সীমিত কিন্তু অভাব আসীম, সম্পদ সীমিত থাকার কারণে সমাজকে সিদ্ধান্ত নিতে হয় কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব। এইটাই সিলেকশন বা নির্বাচন করাও কিন্তু অর্থনীতির একটা প্রধান সমস্যা। এই সমস্যাটা আমরা ব্যাখ্যা করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ক্লাস কিন্তু করেছিলাম উৎপাদন সম্ভাবনা রেখার উপরে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সংজ্ঞাটা আবার একটু জেনে নিই। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে 2 বা ততোধিক চলতি প্রযুক্তির সাপেক্ষে 2 বা ততোধিক দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে এখন আমরা এই বিষয়টি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করব যে কি উৎপাদন করা হবে। দেখো যে কোনো কাজ করতে গেলে অর্থনীতিতে আমরা কি করব, তোমার কাছে 1 লক্ষ টাকা দেওয়া হলো, তুমি চিন্তা করতে পারো যে আমি কি করতে পারি টাকাটা নিয়ে। আমি টাকাটা নিয়ে কি শপিং করতে পারি, ব্যাংকে রাখতে পারি, কাউকে লোন দিতে পারি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। আসলে আমাদের সম্পদ সীমাবদ্ধ থাকার কারণেও সম্পদের কিন্তু বিকল্প ব্যবহার আছে। এই বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো এই বিষয়টিকে আমরা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে কি একটা সূচির আলোকে আমরা বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা একটা গাণিতিকভাবে দেখি বিষয়টা যে কি উৎপাদন করা হবে, এই সমস্যাটা সমাজ কিভাবে ফিল করে। দেখো 1 নম্বর হলো সম্পদের ব্যবহার, 2 নম্বর 2টা বস্ত্র, খাদ্য, 2টা দ্রব্য, খাদ্য এবং বস্ত্র। এখন দেখো আমরা বিষয়টাকে আলোচনা করি সম্পদের ব্যবহার। সম্পদের ব্যবহার 1 নম্বর বিষয়টা গেল। 2 নম্বর আসলে কি 2টা দ্রব্য, মনে করো একটা খাদ্য আর একটা হলো বস্ত্র, আর এটাকে আমরা সংমিশ্রণ দিলাম। এটা অলরেডি দেখো উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহারটা প্রথম অধ্যায়ে অনেক। তাহলে তোমার সম্পদের ব্যবহার মনে করো 1000 টাকা আছে তোমার কাছে, এটি হচ্ছে তোমার সম্পদ, সেটাকে আমরা ধরে নিলাম যে 1000 টাকা। এখানেও 1000 টাকা, এটাকে আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায়। তাহলে এখানে 50 একক খাদ্য উৎপাদিত হবে আর এখানে হবে 100 একক। এটা হলো একক, এটা হলো একক, আর এই সংমিশ্রণটাকে আমরা এই বিন্দু দ্বারা নির্দেশ করলাম। এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে এই অধ্যায় থেকে শিক্ষার্থী বন্ধুরা কোশ্চেন কিন্তু হবেই। এই জন্য বিভিন্ন রকম আমাদের একটু প্র্যাকটিস করতে হবে এগুলো। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো এবং অন্য বন্ধুদেরকে ক্লাসটাকে শেয়ার করে দিয়েছো, যাতে অন্য বন্ধুরা ক্লাস থেকে শিক্ষা লাভ করতে পারে। আমরা চাই যে আমাদের অনলাইন ক্লাসটা সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষার্থীরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছে সবাই এই ক্লাস থেকে উপকৃত হোক এবং তোমাদের লেখাপড়ার জন্য কোনো ঘাটতি না থাকে, তার উপলক্ষেই কিন্তু আমাদের অনলাইন ক্লাস পরিচালনা করা। তাহলে এখন দেখো, তাহলে টেবিলের আলোকে আমরা সূচিতে কি দেখতে পাচ্ছি, 1000 টাকা সম্পদ, তুমি 50 একক খাদ্য এবং 100 একক বস্ত্র উৎপাদন করে এই বিন্দুতে, এটা একটা হতে পারে। আবার ওই একই সম্পদ ব্যবহার করে তুমি খাদ্য বেশি উৎপাদন করতে পারো, বস্ত্র কম উৎপাদন করতে বি বিন্দুতে। তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে এখানে একটা আমার সমস্যায় পড়ে যায়, আমি কি এ বিন্দুতে পছন্দ করব না বি বিন্দুকে পছন্দ করব। এ বিন্দুতে পছন্দ করলে আমার খাদ্য উৎপাদন বেশি হবে, এই খাদ্য উৎপাদন কম হবে, বস্ত্র উৎপাদন বেশি হবে। আর যদি তুমি বি বিন্দুতে পছন্দ করো তাহলে খাদ্য উৎপাদন বেশি হবে,
বস্তুর উৎপাদন কম হবে। এই যে বিন্দুগুলো, এইগুলো নির্বাচন করা অর্থনীতি একটা সমস্যা। তাহলে আমরা সূচির আলোকে আজকেও কিন্তু আমরা আলোচনা করছি মৌলিক অর্থনৈতিক সমস্যা। তার মানে কি, অর্থনীতিতে সমাজের সম্পদের সীমাবদ্ধতা থাকার কারণে সমাজ যে সমস্যাগুলো ফিল করে, সেই সমস্যাগুলোই আমরা আজকে জানার চেষ্টা করছি। যে প্রথম সমস্যা হলো কি উৎপাদন করবো। তার মানে কি, তোমাকে এখানে দেখো তুমি একটা সমস্যায় পড়ে গেলে, তুমি কি পছন্দ করবে এ বিন্দু না বি বিন্দু? তাহলে এটাই একটা নির্বাচন করা একটা সমস্যা। তাহলে এই বিষয়টাকে আমরা এখন চিত্রে উপস্থাপন করি। তাহলে অর্থনীতির ভাষা তিনটা: সাহিত্যের, গাণিতিক এবং জ্যামিতিক। এখন আমরা চিত্রের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছেই। দেখো, তারপরও আজকে আবার একটু আমি মনে করাই দিই, এটা আমাদের সবসময়ের জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এখন দেখো, আমরা চিত্রটা প্রায় দেখো আমি কিভাবে অঙ্কন করি, সেই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে এবং এই অনুপাতে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে এটা 100, এখানে দিলাম 50, এটা দাও 50, এটা দাও 100। তাহলে এটাকে দাও EF হলো উৎপাদন সম্ভাবনা রেখা, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তাহলে এই পাশে আমরা দেখাচ্ছি বস্ত্র, আর এই পাশে দেখাচ্ছি আমরা খাদ্য। তাহলে এখন খেয়াল করো, আর এই রেখাটাকে বলা হচ্ছে কি PPC, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এর বাংলায় বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটাকে এই চিত্রের মাধ্যমে আমরা কি উৎপাদন করবো, এই সমস্যাটা দেখো সম্মুখীন হচ্ছেন কিভাবে। তুমি যদি মনে করো যে সিদ্ধান্ত নাও যে স্যার আমি পুরোটাই আমার 100 টাকা, আমার যে 1 বিঘা জায়গা আছে, মনে করো এটা 1 বিঘা জায়গাতে আমি পুরোটাই হচ্ছে তোমার খাদ্য উৎপাদন করবো, তাহলে এই পর্যন্ত। আবার যদি বলো যে পুরোটাই বস্ত্র, তাহলে এই পর্যন্ত করতে পারবা। আবার দেখো, এ এবং বি বিন্দু দুইটা আমরা বিন্দু বিবেচনা করি। এই দুইটা বিন্দুতেই আমরা খেয়াল করি যে এ বিন্দু যদি তুমি পছন্দ করো, তাহলে কি হবে, বস্ত্র বেশি উৎপাদিত হবে, খাদ্য কম উৎপাদিত হবে। আবার যদি তুমি বি বিন্দুতে পছন্দ করো, তাহলে কি হবে, বস্ত্র কম উৎপাদিত হবে, খাদ্য বেশি উৎপাদিত হবে। তাহলে এটা নির্বাচন করা একটা সমস্যা। আসলে আমি কোন বিন্দুকে পছন্দ করব, এটা নির্বাচন করা যায়। সেই নির্বাচিত সেই সমস্যাটাকে আমরা উপস্থাপন করি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি কি উৎপাদন করব এই সমস্যাটি ব্যাখ্যা করতে আমরা পারবো। উদ্দীপক এরকম হতে পারে যে একটা এরকম চিত্র দিয়ে এখানে বললো যে তোমার মৌলিক সমস্যার কোন বিষয়টাকে উপস্থাপন করছে এই চিত্রের সাহায্যে। তাহলে দেখো, এখনই তুমি কিন্তু বুঝতে পারবে যে এই মৌলিক সমস্যা হলো, প্রধান সমস্যা হলো কি উৎপাদন করা হবে, আর সেটা উপস্থাপন করা যায় হলো তোমার উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। এখন শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টাকে আমরা দেখব যে তাহলে প্রথম সমস্যা আমরা বুঝতে পারলাম যে কিভাবে উৎপাদন করা হবে, এই বিষয়টা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে উপস্থাপন করতে পারলাম। তাহলে সূচিটা, টেবিলটা খেয়াল রাখবা, সূচি টেবিল বা চিত্রের মাধ্যমে। এখন আমরা দেখো 2 নম্বর সমস্যাটি আলোচনা করব, সেটা হলো যে কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদন কৌশল কি কেমন হবে, সেই বিষয়টাকে আমরা এখন 2 নম্বর যে সমস্যা, সেই সমস্যাটি আলোচনা করতে যাচ্ছি। 2 নম্বরটা হলো কিভাবে, হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করবে, হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করবে। যে উৎপাদন পদ্ধতিতে দেখো শ্রমের চেয়ে মূলধন বেশি ব্যবহৃত হয়, তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। আর যে উৎপাদন পদ্ধতিতে মূলধনের থেকে শ্রম বেশি ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় শ্রম নিবিড় পদ্ধতিতে। এখন তুমি তোমার সীমিত সম্পদের সাহায্যে কিভাবে, কোন প্রযুক্তিতে তুমি উৎপাদন করবে, তুমি কি মূলধন নিবিড় পদ্ধতিতে উৎপাদন করবে না শ্রম নিবিড় পদ্ধতিতে ব্যবহার করে উৎপাদন করবে, এটা নির্বাচন করা কিন্তু অর্থনৈতিক আরেকটা সমস্যা। এটাকে বলা হচ্ছে যে কিভাবে উৎপাদন করব, এটা সিলেকশন করা অর্থনীতিতে মৌলিক সমস্যার 2 নম্বর সমস্যা। তাহলে এই সমস্যাটি আমরা ব্যাখ্যা করতে পারি সমুৎপাদন রেখার সাহায্যে। দেখো, নতুন আরেকটা বিষয় আমাদের সামনে উপস্থাপন হলো, সেটা হলো কি সমুৎপাদন রেখা। তাহলে সমুৎপাদন রেখা বলতে কি বুঝি, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। তা চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে একটা টেবিলের মাধ্যমে বুঝি, তারপরে আমরা চিত্রের সাহায্যে কিভাবে উৎপাদন করা যাবে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথমে দেখো, আবার আমরা একটা টেবিল বা সূচির আলোকে সবসময় খেয়াল রাখতে হবে যে অর্থনীতির বিশ্লেষণ করতে গেলে তোমাকে গাণিতিকভাবে দেখাইতে গেলে টেবিল আসবে বা সূচি আসবে, এবং জ্যামিতিকভাবে বিশ্লেষণ করতে গেলে তোমাকে চিত্র আসবে। এগুলো একটু প্র্যাকটিসের বিষয়, আর কিছুই না। তাহলে প্রথম হলো কি, শ্রম নিয়োগ।
তখন এটা হলো শ্রম নিয়োগের কথা বলা হচ্ছে, শ্রম। আর এটা হচ্ছে মূলধন। তারপরে বলছে সংমিশ্রণ। তারপরে আমরা এটা কি বলছি, উৎপাদনের পরিমাণ। কি পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। তাহলে এখন এখানে আমরা বিষয়টা খেয়াল করি, দেখো যে এখানে 50 একক শ্রমিক, 50 জন মনে করো, আর এখানে তুমি 100 জন, এটা হলো 100 একক, এটা হলো সংমিশ্রণ এ বিন্দু, এটা উৎপাদনের পরিমাণ মনে করলাম আমরা 100 মণ। আর এইখানে আসো দেখো 100 একক শ্রম আর 50 একক তোমার মূলধন, এটা বি বিন্দু, সংমিশ্রণটা বি বিন্দু দ্বারা দেখানো হলো। এটাও মনে করো যে উৎপাদনে সব যেখানে উৎপাদন করি না কেন আমার 100 মণ ধান বা 100 মণ ধান বা পাট উৎপাদিত হবে। এখন দেখো খেয়াল করো, তুমি যদি এখানে কি হচ্ছে দেখো, এখানে মূলধন বেশি শ্রমিক কম, তাহলে এই উৎপাদন পদ্ধতিটা হলো মূলধন নিবিড়। তার মানে এখানে যন্ত্রপাতি, আনুষঙ্গিক বিষয়গুলো, উন্নত বিশ্বের উৎপাদন পদ্ধতিটা কিন্তু হবে এ বিন্দুতে, কারণ তারা মূলধনে সমৃদ্ধ। আবার যে আমাদের মতো অনুন্নত দেশে যেখানে শ্রমিক সস্তা, শ্রম ইজিলি পাওয়া যায়, তারা কিন্তু বি বিন্দুতে পছন্দ করতে পারে, কারণ দেখো শ্রমিক বেশি ব্যবহার করবে, মূলধনের পরিমাণ ব্যবহার কম করবে। তাহলে আর উৎপাদন কিন্তু একই হচ্ছে। তাহলে এটাও নির্বাচন করা একটা সমস্যা, যে আমি কোন প্রযুক্তিতে দ্রব্য উৎপাদন করব। আমি কি শ্রম নিবিড় পদ্ধতিতে করব না মূলধন নিবিড় পদ্ধতিতে করব, সেটা নির্বাচন করা অর্থনীতির ভাষায় আরেকটি সমস্যা। এই সমস্যাটি আমরা ব্যাখ্যা করব এখন সমুৎপাদন রেখার সাহায্যে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচিটা বোঝার পরে আমরা এখন চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কিভাবে উৎপাদন করা যাবে, এটাকে আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি। তাহলে এখন আমরা সমুৎপাদন রেখার আকৃতি হবে এরকম, দেখো এই সমুৎপাদন রেখার আকৃতি হবে এরকম। তাহলে এক্ষেত্রে দুইটা দেখো, এটা এগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা। তাহলে ভূমি অক্ষে আমরা লেবার, এলতে লেবার, কে তে ক্যাপিটাল বোঝায়। তাহলে মূলধন দেখো এখানে 100 আর এখানে 50 দিয়ে দাও, আর এখানে দাও 50, এখানে দাও 100, এটাকে দাও এ বিন্দু, এটাকে দাও বি বিন্দু। এটা হলো কি আইসোকন বলা হয় সমুৎপাদন রেখা। তার মানে যেখানে উৎপাদন করি না কেন আমার 100 একক দ্রব্য উৎপাদিত হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই আমরা ভূমি অক্ষে কি নির্দেশ করছি, শ্রম, আর লম্ব অক্ষে নির্দেশ করছি, খেয়াল করো, মূলধন। তাহলে চিত্রটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এখন খেয়াল করো যে সমাজে কি সমস্যাটার সম্মুখীন হয়, কিভাবে উৎপাদন করবে। যদি সে এ বিন্দুতে পছন্দ করে তাহলে কি হবে, তার মূলধন বেশি লাগবে, শ্রমিক কম লাগবে। আর যদি সে বি বিন্দুতে পছন্দ করে তাহলে কি হবে, শ্রমিক বেশি লাগবে, মূলধন কম লাগবে। এখন এটা নির্বাচন করাও একটা সমস্যা, যে তুমি তোমার কোন পদ্ধতিতে তুমি তোমার উৎপাদন করবে। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে কিভাবে করবো, আমি কি শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদনে যাব না মূলধন নিবিড় পদ্ধতিতে উৎপাদন যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টাকে তোমাদের সামনে ক্লিয়ার হলো যে উৎপাদন পদ্ধতি দুই ধরনের হয়, একটা হলো মূলধন নিবিড়, আরটা হলো শ্রম নিবিড়। অর্থাৎ মূলধন নিবিড় মানে কি, যেখানে মূলধন বেশি ব্যবহৃত হবে, শ্রমিক কম ব্যবহৃত হবে। এগুলো কিন্তু উন্নত বিশ্বের উৎপাদন পদ্ধতি কিন্তু এরকম, যেখানে যন্ত্রপাতি জাপান, আমেরিকা, জার্মানিতে এসব দেশে কিন্তু মূলধন নিবিড় পদ্ধতিতে উৎপাদন করে। আর আমাদের মতো উন্নয়নশীল দেশে কি হয়, যেখানে শ্রমিক সস্তা, মূলধনের ঘাটতি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা শ্রম নিবিড় পদ্ধতিতে পছন্দ করি। তাহলে আমরা এখন এই জায়গায় বিষয়টা খেয়াল করো, তুমি কোন বিন্দু নির্বাচন করবে। এখানেও করলে কিন্তু 100 একক দ্রব্য উৎপাদিত হবে, এখানেও করলে 100 একক দ্রব্য উৎপাদিত হবে। তাহলে এই এ বিন্দুকে বলা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি, এটাকে বলা হচ্ছে মূলধন নিবিড়, এটা হচ্ছে মূলধন নিবিড়। তাহলে মূলধন নিবিড় কাকে বলে, যেখানে মূলধন ব্যবহৃত হবে বেশি, শ্রম ব্যবহৃত হবে কম। আর এটা হচ্ছে কি, এই বিষয়টা হলো শ্রম নিবিড়, যেখানে শ্রমিক বেশি ব্যবহৃত হবে, মূলধন কম ব্যবহৃত হবে। এখন সমাজে এই বিষয়টা নির্বাচন করার আরেকটি সমস্যা। তাহলে আমরা যারা উন্নত রাষ্ট্র তারা এ বিন্দুতে পছন্দ করবে, আর উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্র তারা বি বিন্দুতে পছন্দ করবে।
তাহলে আমাদের 2 নম্বর সমস্যাটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে সমোৎপাদন রেখার সাহায্যে আমরা কিভাবে উৎপাদন করব এই বিষয়টি ব্যাখ্যা করতে পারি। তাহলে সমোৎপাদন রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, সেই বিষয়টা আমরা চিত্রে উপস্থাপন করলাম। আর এখানেও আমরা একটা সমস্যা ফেস করি, সেটা হলো কোন প্রযুক্তিতে উৎপাদন করব এটা নির্বাচন করা অর্থনীতির আরেকটি সমস্যা। তাহলে গেল 2 নম্বর সমস্যাটি আলোচনা। এখন আমরা কার জন্য উৎপাদন করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টি ধাপে ধাপে খেয়াল করো এবং তোমরা খাতা কলম নিয়ে আশা করি বসে আছো এবং এগুলো নোট করো যে এগুলো আমরা এখন কার জন্য, আমি কার জন্য করতে যাচ্ছি। দেখো এখন যে সমস্যাটা হলো যে কার জন্য উৎপাদন করবে। একটি সমাজে সকল শ্রেণীর লোক বসবাস, বিভিন্ন শ্রেণীর লোকের ভোগ অভ্যাস ভিন্ন ভিন্ন ধরনের। উৎপাদনের সময় সবার চাহিদা বিবেচনা করে কার জন্য কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে হবে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি সমস্যা পড়তে হয়। দেখো সমাজে নানান শ্রেণীর লোক বাস করে এবং নানান শ্রেণীর লোকের নানান রকম ভোগের অভ্যাস আছে। তাদের সবার ওই বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় যে কার জন্য কি পরিমাণ দ্রব্য উৎপাদিত করবো। এই জন্য এখানে বলা হচ্ছে যে কার জন্য উৎপাদিত করব। আমরা ধরে নিলাম সমাজে 2 শ্রেণীর লোক বাস করে, একটা হলো দরিদ্র শ্রেণী, একটা হলো ধনী শ্রেণী। আর তো এখন ধনী উন্নত মানের দ্রব্য সামগ্রী উৎপাদিত হলে সেটা ধনী শ্রেণীর লোক উপকৃত হবে। আবার যদি সাধারণ মানের দ্রব্য সামগ্রী উৎপাদিত করো তাহলে দরিদ্র শ্রেণীর লোক উপকৃত হবে। এটা নির্বাচন করাও কিন্তু অর্থনীতির একটি বড় সমস্যা, যে আমি কোন ধরনের দ্রব্য উৎপাদন করতে যাচ্ছি, সেই উৎপাদিত দ্রব্যের সুফল কারা ভোগ করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য কি করতে হয়, একটা দেশের সার্ভে রিপোর্ট বা জরিপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়। যে জরিপের উপর সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে তুমি কোন ধরনের দ্রব্য বেশি উৎপাদন করবে। ধনী শ্রেণীর লোকের জন্য ব্যবহারের জন্য দ্রব্য উৎপাদন করবে, না দরিদ্র শ্রেণীর লোকের জন্য ব্যবহারের জন্য দ্রব্য উৎপাদন করবে। যদি তুমি সঠিকভাবে উৎপাদন না করতে পারো তাহলে তোমার সীমিত সম্পদের সঠিক ব্যবহার হবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে সম্পদের সঠিক ব্যবহার হবে না, আবার সম্পদের ঘাটতি থেকে যাবে, আবার কোথাও উদ্বৃত্ত থেকে যাবে। সেটা নির্বাচন করা আরেকটা সমস্যা। তাহলে আমরা এখানে যে আলোচনাটা করছি যে আমার উৎপাদিত দ্রব্য সমাজের কোন শ্রেণীর লোক ভোগ করবে সেটা নির্বাচন করা আরেকটা সমস্যা। এই সমস্যাটাকে আমরা ব্যাখ্যা বলছি যে কার জন্য উৎপাদন করব। এই সমস্যাটাও কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি টেবিল বা সূচির আলোকে কার জন্য উৎপাদন করবে এই বিষয়টা উপস্থাপন করি। তাহলে এখন দেখো, তাহলে এটাকেও কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেই আমরা ব্যাখ্যা করব। তাহলে দেখো এখানেও কিন্তু 2 শ্রেণীর লোকের কথা বলা হবে, একটা হলো ধনী দরিদ্র, ধনী শ্রেণীর লোক দরিদ্র শ্রেণীর লোক, এই বিষয়টা। তাহলে দেখো সম্পদের ব্যবহার, প্রথম ছকে লিখবা হলো সম্পদের ব্যবহার। 3 নম্বর হলো ধনীদের জন্য উৎপাদন, ধনীদের জন্য, তোমার ধনীদের জন্য। আর হলো কি তোমার দরিদ্রদের জন্য, লিখে রাখি দরিদ্রদের জন্য। আর এটা হলো সংমিশ্রণ। তাহলে এখানে আমরা 2টা বিষয় দেখতে পাই। তাহলে সম্পদের ব্যবহার হলো 1000 টাকা। মনে করো আমরা সম্পদের যে সীমিত সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে আমরা 1000 টাকা মনে করো আমাদের সম্পদ। তাহলে ধনীদের জন্য করলে 50, আর এখানে 100, এটা এ বিন্দু, আর এখানে এটা হলো 100, এখানে এটা 50, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এটা হলো একক দিয়ে দাও, এটাকে ডট ডট দাও, এটাকে একক, এটাকে দাও বিন্দু। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে তোমার সম্পদ কিন্তু সীমিত। এখন যদি তুমি এ বিন্দুতে পছন্দ করো তাহলে দরিদ্র শ্রেণীর লোক উপকৃত হবে, ধনী শ্রেণীর লোক কম উপকৃত হবে। আবার যদি তুমি বি বিন্দুতে পছন্দ করো তাহলে কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, ধনী শ্রেণীর লোক উপকৃত হচ্ছে, দরিদ্র শ্রেণীর লোক কম উপকৃত হচ্ছে। এটা নির্বাচন করাও কিন্তু একটা সমস্যা। এই জন্য বলা হচ্ছে আমি যে কার জন্য দ্রব্য উৎপাদন করব, এটা কিন্তু যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদেরকে মাথায় রেখেই কিন্তু উৎপাদন করতে হয়। এই জন্য যে কোনো শিল্প কারখানা ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার পরে তারা একটা সার্ভে করে, একটা দেশের সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে কিন্তু সেই সব দেশে দেখবে যে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী শিল্প কলকারখানা তৈরি হয়, যে আমার উৎপাদিত দ্রব্য সমাজের কোন শ্রেণীর লোক উপকৃত হবে বা ভোগ করবে সেটার উপর চিন্তা করেই কিন্তু তার
সে শিল্প কারখানা স্থাপন করে। এই জন্য এটা নির্বাচন করতে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমস্যায় পড়তে হয়, যে উৎপাদিত দ্রব্যটা সমাজের কোন শ্রেণীর মানুষ ভোগ করবে সেটা সিলেকশন বা নির্বাচন করা একটা সমস্যা। তাহলে এই সমস্যাটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেও ব্যাখ্যা করতে পারি। চলো যাই, আমরা এবার একটি চিত্রের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করি। এখন এটা তোমরা পারবে, উৎপাদন সম্ভাবনা রেখা আমরা তো অলরেডি জানি যে কেমনে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়। চলো যাই। তাহলে এক্ষেত্রে মনে করো এক্স, এটা হলো ওয়াই। আশা করি চিত্রগুলো তোমাদের কাছে দেখা একটু প্র্যাকটিস করতে হবে। যখনই আমি অঙ্কন করব সাথে সাথে তোমরা যদি এই বিষয়গুলো নিজেরাও প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে এটা ইজি মনে হবে। দেখবো যে ঘুরে ফিরে কিন্তু একই রকম আলোচনা, কিন্তু ব্যাখ্যা করার ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহারটা অনেক। এখন আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা খেয়াল করো। তাহলে এক্ষেত্রে ধনীদের জন্য, এটা হচ্ছে ধনীদের জন্য, ধনীদের জন্য, আর এটা হচ্ছে দরিদ্রদের জন্য। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আর এটাই হচ্ছে তোমার পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বাংলায় বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এখন খেয়াল করো, যদি তুমি এ বিন্দুতে যাও তাহলে এ বিন্দুতে করলে কি হবে? ধনী শ্রেণীর লোক উপকৃত হবে। যদি বি বিন্দুতে যাও তাহলে দেখো এ বিন্দুতে করলে কি হচ্ছে, এখানে যদি তুমি নির্বাচন করো তাহলে 100 একক ধনী শ্রেণীর লোক বেশি উপকৃত হবে, দরিদ্র শ্রেণীর লোক কম উপকৃত হবে। আবার যদি তুমি বি বিন্দুতে পছন্দ করো উৎপাদন তাহলে কি হবে? এখানে দরিদ্র শ্রেণীর লোক উপকৃত হচ্ছে, ধনী শ্রেণীর লোক কম উপকৃত হচ্ছে। তাহলে এটাও নির্বাচন করাও কিন্তু অর্থনীতির একটা প্রধান একটা মৌলিক সমস্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসে মৌলিক অর্থনৈতিক সমস্যার 3টি বিষয় আমরা আলোচনা করলাম। সেটা হলো কি, যে কি উৎপাদন করা হবে, কিভাবে করা হবে এবং কার জন্য করা হবে। কি উৎপাদন করা হবে এই সমস্যাটি আমরা ব্যাখ্যা করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে, এবং কিভাবে উৎপাদন করতে পারি এই বিষয়টি আমরা ব্যাখ্যা করেছি যে সমউৎপাদন রেখার সাহায্যে, এবং কার জন্য উৎপাদন করা হবে এই বিষয়টি আমরা ব্যাখ্যা করেছি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, কারণ এই উদ্দীপক এখান থেকেই তোমাকে উদ্দীপক তৈরি করে দেবে পরীক্ষায়। তাহলে আজকের আমরা আলোচনা শেষে শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়গুলো আমরা সর্বশেষ পর্যালোচনা, আজকে আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটা হলো কি, অর্থনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দুতে আছে অভাব, আর অভাব পূরণ করতে যে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। তার মানে অর্থনীতির সমস্যার মূলে আছে কি? অভাব। আর সেই অভাব পূরণ করতে যে সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। একদিকে সম্পদের দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদের স্বল্পতা, আবার সেই সম্পদের বিকল্প ব্যবহার আছে সেটা নির্বাচন করা একটা সমস্যা। তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা অর্থনীতির মৌলিক সমস্যা সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো, যে এই বিষয়গুলো আমরা বারবার প্র্যাকটিস করব। যারা এখন লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তারা তো ঠিকই আছে, আর যারা ক্লাসে অংশগ্রহণ করনি তারা তোমাদের বন্ধুবান্ধবের কাছে আমাদের এই ক্লাসটিকে শেয়ার করে দাও, এবং পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো সব আমাদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের ফেসবুক পেজে থাকবে, এবং টিচার্স গ্রুপ নামে একটা পেজ আছে, সেখানেও তোমরা পাবে। সেখান থেকে আমরা পরবর্তীতে আমরা এই বিষয়গুলো দেখে নিয়ে নেব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বাড়ির কাজ নিয়ে নিই। বিষয়টা হলো, আমরা জ্ঞান অর্জনের সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা বিষয় দরকার, আমাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আসতে পারে সেই বিষয় সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। তাহলে চলো যাই, আমি একটা সৃজনশীল কোশ্চেন আমি এখানে উপস্থাপন করি, তোমরা এটা নিজেরা সলভ করবে। আমি কিছু হিন্ট দিয়ে দেবো। সৃজনশীল কোশ্চেন, দেখো সৃজনশীল প্রশ্ন আমরা এটাকে সলভ করবো বাসায়। তাহলে সাধারণত এরকম একটা আমাদের চিত্র দিয়ে দেবে, চিত্রভিত্তিক কোশ্চেন এখান থেকে আমাদের বেশি আছে। এটা হলো এক্স, এটা হলো ওয়াই। মনে করো এ একটা বিন্দু, এ একটা বিন্দু। তাহলে এটাকে আমরা খাতায় উঠাই নেব। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা y1, এটা y2, এটা হলো x1, এটা হলো x2, এটা হলো ই এ বিন্দু, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। এটাই হচ্ছে তোমার উদ্দীপক। তাহলে এখান থেকে আমার ক নম্বরে দেখো কি বলছে, ক নম্বরে আসছে হলো দুষ্প্রাপ্যতা কি।
দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদের স্বল্পতা। দেখো আমি উত্তর বলে দিলাম। খ নম্বরে বলছে কি যে দুষ্প্রাপ্যতা নির্বাচন কিভাবে সম্পর্কিত। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, এটা হচ্ছে তোমার খ নম্বর জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন। এইবার আসো প্রয়োগ। প্রয়োগে দেখো, খেয়াল করো, প্রয়োগে বলছে উদ্দীপকের যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হচ্ছে, অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা কর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি গ নম্বর কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম। আর ঘ নম্বর কোশ্চেনটা আমি এখানে লিখে দিই, যে বলছে কি জি এবং এইচ বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। জি এবং এইচ বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। বিশ্লেষণ কর। এটা হচ্ছে কিন্তু তোমার উচ্চতা দক্ষতার ক্ষেত্রে। তাহলে দেখো আমি একটু তোমাকে তুমি যখন বাসায় লিখবে তখন একটা আইডিয়া আমি দিয়ে দিই। তাহলে দুষ্প্রাপ্যতা বলতে আমরা বুঝি সম্পদের স্বল্পতা। দুষ্প্রাপ্যতা নির্বাচন কিভাবে সম্পর্কিত? দেখো, সম্পদের একদিকে স্বল্পতা আছে এবং সেই সম্পদের সঠিক ব্যবহার করার জন্য অভাব নির্বাচন করতে হয়। এই জন্য দুষ্প্রাপ্যতা ও নির্বাচন একে অপরের সাথে সম্পর্কিত। তাহলে উদ্দীপকের যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হচ্ছে, কোন সমস্যার কথা বলা হচ্ছে? কি উৎপাদন করা হবে? আমরা প্রথম যে সমস্যাটা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আর জি এবং এইচ বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা। দেখো, জি বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে আর এইচ বিন্দুতে উৎপাদন করা যাবে না, কারণ এটা আমার সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি সৃজনশীল একটা কোশ্চেন আমাদের তৈরি করে দিয়ে দেয়, তাহলে আশা করি আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তাহলে আমি একটা আইডিয়া দিলাম, তোমরা বাসায় আমরা এটা খাতায় লিখবা, লিখে প্র্যাকটিস করবা। এখন আমরা একটু বহু নির্বাচনী কোশ্চেন এখান থেকে কি ধরনের হতে পারে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। চলো যাই। সৃজনশীল কোশ্চেনের পরে আমরা এমসিকিউতে যাই, যে এখান থেকে কোন ধরনের এমসিকিউ আসতে পারে সেই বিষয়টাকে আমরা মাথায় রাখি। চলো যাই। দেখো, এমসিকিউ এর কোশ্চেনগুলো আমি বলি, তোমরা একটু শোনো। বলছে প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? দেখো, অলরেডি কিন্তু এটা আমরা পারি যে প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। সেটা কি 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 উৎপাদন করা হবে, কিভাবে করা হবে, কার জন্য করা হবে। তারপরে 2 নম্বর এমসিকিউ এরকম দিতে পারে যে কোন দেশগুলোতে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হয়। কোন দেশগুলোতে? ধনী দেশগুলো কি মূলধন নিবিড়, পুঁজিনিবিড় মানে কি মূলধন নিবিড়। আর কোন দেশগুলোতে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে কি হবে? অনুন্নত দেশগুলোতে শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে প্রথম মৌলিক সমস্যা কোনটি? দেখো, মৌলিক সমস্যা প্রথম কোনটি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? কি উৎপাদন করা হবে? যদি বলা হয় দ্বিতীয় মৌলিক সমস্যাটা কি, তাহলে কিভাবে উৎপাদন করা হবে? যদি বলা হয় তৃতীয় মৌলিক সমস্যাটা কি, তাহলে কার জন্য উৎপাদন করা হবে, সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়, এগুলো আমরা মাথায় রাখতে হবে। তারপরে দেখো, আরেকটা কোশ্চেন আমাদের এভাবে দিতে পারে যে চিত্র দিয়ে দিল। চিত্র দিয়ে দেখো, এটাও কিন্তু এমসিকিউ, এরকম চিত্রও আমাদের আসতে পারে। তাহলে এখানে একটা বিন্দু দিল, এখানে একটা বিন্দু দিল। দেখো, এখানে কে দিবে, এখানে হচ্ছে এল দিল। তার মানে কি আমরা বুঝতে পারছি, কে তে ক্যাপিটাল, এল তে হলো মূলধন। অর্থনীতির ভাষা অর্থনৈতিক চলকগুলোকে আমরা আগে খেয়াল রাখতে হবে, এল তে লেবার বলা হয় আর কে তে ক্যাপিটাল। এই ক্যাপিটাল মানে মূলধন। আর এখানে দেখো আইকিউ, আইকিউ মানে আইসোকন্ট, সমুৎপাদন রেখা। তাহলে পি এবং এখানে দিয়ে দিল কিউ। এখন তোমার কোশ্চেন বলছে কি যে কোন বিন্দুতে মূলধন নিবিড় কৌশল। দেখো, কোন বিন্দুতে মূলধন নিবিড়? তাহলে এখানে পি বিন্দুতে দেখো মূলধন বেশি, শ্রমিক কম। তাহলে পি বিন্দু হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আবার বলছে কোন বিন্দুতে শ্রম নিবিড় উৎপাদন কৌশল? কোন বিন্দু? কিউ বিন্দুতে। দেখো, কিউ বিন্দুতে শ্রমিক বেশি, মূলধনের পরিমাণ কম। খেয়াল করো,
এখান থেকে যদি তুমি এই চিত্রটা এভাবে আঁকো তাহলে কিন্তু তোমার সামনে ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই বিন্দুটা এখানে মূলধন বেশি লাগবে, শ্রমিক কম লাগবে, তাহলে এটা হচ্ছে মূলধন নিবিড়। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে শ্রমিক বেশি লাগবে, মূলধন কম লাগবে, তাহলে এখানে আমরা লিখে দেবো এটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। সেই সমস্যাগুলো কি কি সেগুলো আলোচনা করলাম। সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, সৃজনশীল কোশ্চেন, সেটাও তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং ওখান থেকে কিভাবে এমসিকিউ কোশ্চেন তৈরি হয় সেগুলোও আমরা আলোচনা করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে উপস্থিত যারা আমার ক্লাসে অংশগ্রহণ করলে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমাদের লেখাপড়াকে ঘাটতি দূর করার জন্য কিন্তু আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। তাহলে আমরা আশা করব তোমরা সবাই প্রতিদিন আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের সব বিভাগের ছাত্রছাত্রী তোমরা সময় মতো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আমাদের প্রিন্সিপাল মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এই ফেসবুক লাইভ ক্লাস পরিচালিত হচ্ছে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং পরিজন নিয়ে বাসায় অবস্থান করছো। আমরা দেখো সবাই কিন্তু নিরাপদ আছে, আমি নিরাপদ আছি, তুমি কি নিরাপদ আছো? আমি স্বাস্থ্যবিধি মানছি, আমি কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধুচ্ছি, আমি সামাজিক দূরত্ব বজায় রাখছি, আমি বিনা প্রয়োজনে বাইরে যাচ্ছি না। তুমি কি তাই করছো? তুমি কি কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুচ্ছ? তুমি কি স্বাস্থ্যবিধি মেনে চলছো? তুমি বিনা প্রয়োজনে বাইরে কি যাচ্ছ না? অবশ্যই না, বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগই নেই। কারণ আমাদের স্বাস্থ্যর কথা বিবেচনা করে দেখো, সারা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু খোলা আছে, কিন্তু শুধু তোমাদের ভবিষ্যৎ প্রজন্মর কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। কারণ তোমরা জাতির ভবিষ্যৎ, এই কারণে তোমরা নিয়মিত পড়াশোনা করবে। আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করলে এবং এইভাবে যদি তোমরা পাঠদান আমরা চালিয়ে যাই এবং তোমরা আমাদের সাথে সহযোগিতা করো এবং তোমরাও বাসায় পড়াশোনা করো, তাহলে আমাদের পড়াশোনার কোনো ঘাটতি থাকবে না আশা করি। এখন দেখো, আমাদের সবার হাত সুরক্ষিত রাখতে হবে। দেখো, আমার হাত সুরক্ষিত, তোমার হাত কি সুরক্ষিত? আর তোমার পরিবারের সবার হাত কি সুরক্ষিত? তাহলে আজকে সবার হাত যদি সুরক্ষিত থাকে, তাহলে সোনার বাংলা কিন্তু সুরক্ষিত থাকবে। তাহলে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবার আমার সপ্তাহে 2 দিন ক্লাস, সোমবার আর বুধবার। সোমবারে 2টা 20 এবং বুধবারে 1টা 20 ক্লাস। তাহলে আবার বুধবারে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় অবস্থান করে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে, এই আশা ব্যক্ত করে আজকে আমার ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।